তোমার সিঁথির সিঁদুর তোমার মহিমায় আরো উজ্জ্বল হয়ে উঠুক। এ কথা আপনি বলছেন রাজিমা? হ্যাঁ, আমি বলছি। তোমার সম্মান এই প্রাসাদে অক্ষুণ্ণ থাকবে। রাজিমা, ঐশিকা, পারলে তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার প্রতি বিশ্বাস ভঙ্গ করেছি। আমার রাজ দায়িত্ব পালন করতে গিয়ে আমি বিসর্জন দিয়েছি আমার একনিষ্ঠতা, দায়িত্ব, কর্তব্য। পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবার কি খুবই প্রয়োজন দ্বিতীয় বিবাহটা করা? মা এত কষ্ট পাচ্ছে, তবু বাবাকে তৃতীয় বিবাহটা করতে হবে শুধুমাত্র আমি কন্যা বলে? আমি কোনোদিন রাজা হতে পারবো না বলে সেই জন্য মাকে এত কষ্ট পেতে হবে? আচ্ছা, বিবাহ মানে বোঝাতে গিয়ে রাজিমা সপ্তপদীর কথা বলেছিলেন না? সপ্তপদী তাহলে বলো তো, সপ্তপদী মানে কি? পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসকে অক্ষুণ্ণ রেখে আমরা সংসারের যাত্রাপথে অর্জন করব জ্ঞান, সুখ ও শান্তি। সুস্থ জীবনযাপনের জন্য আমরা আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি ঘটাবো। বংশানুক্রম বজায় রাখতে আমরা পৃথিবীতে আনবো আমাদের সন্তানকে। আমরা সন্তানের উপর সর্বদাই হব দায়িত্ববান ও যত্নশীল। সেই সন্তান যেন হয় সৎ, নির্ভীক ও সুস্থ। সৎ উপায় উপার্জনের দ্বারা ধন ও সম্পদকে বহু গুণ বৃদ্ধি করব। বৈবাহিক সম্পর্কে স্থায়িত্বের জন্য শরীর, মন ও আত্মার প্রতি আত্মসংযমী থাকব। সকল অশুভাকাঙ্ক্ষীকে প্রতিহত করে সংসার পূর্ণ করব সুখ ও শান্তিতে। পরস্পরের প্রতি সততা ও বিশ্বস্ততা বজায় রাখতে সদা প্রতিজ্ঞাবদ্ধ থাকব। চিরজীবন পরস্পরের প্রতি সখ্যতা বজায় রেখে চলব। দেখি কি কি অলংকার পরাচ্ছ। বাহ, বেশ সুন্দর সুন্দর অলংকার পছন্দ করেছো তো। খুব সুন্দর করে সাজিয়ে দাও উপদেশ্যকে, কারণ তোমার থেকে ভালো করে তো আর কেউ পারবে না তোমার স্বামীকে সাজাতে। তুমি সবচেয়ে ভালো জানো কোন সাজে সব থেকে সুন্দর লাগে উপদেশ্যকে, সব থেকে সুপুরুষ। কি জানো ঈশিকা, আমি কিন্তু উপদেশ্যের এই দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে তোমার উপকারই করলাম। এই দ্বিতীয় বিবাহ থেকে যখন উপদেশ্য পুত্র লাভ করবে তখন কিন্তু তোমারই সুবিধা হবে। কারণ তোমার একমাত্র কন্যা সন্তান খনা, সে যখন বিবাহ করে শ্বশুর বাড়িতে চলে যাবে তখন তোমাদের একমাত্র অবলম্বন হবে এই পুত্র সন্তানই। না, এই শির প্যাচটা উপদেশ্য পড়বে তার বিবাহের সময়।
এটা আমি খুব যত্ন করে তুলে রেখেছিলাম এতদিন। নাও। কিন্তু রাজবতী, এ তো সেই শিরপ্যাচ যা আমার বিবাহের আপ্যায়ন অনুষ্ঠানের সময় মহারাজ পড়েছিলেন। হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে ঐশিকা? এই শিরোপ্যাচটাই আমাদের সকলের পিতা নির্ধারণ করেছিলেন উপতিষ্যের বিবাহ অনুষ্ঠানের জন্য। তাই যখনই বিবাহ বা বিবাহ সম্বন্ধীয় কোনো অনুষ্ঠান হবে তখনই উপতিষ্য এই শিরোপ্যাচটাই ব্যবহার করবে। থাক দিদি, আর ওই শিরোপ্যাচ যুক্ত করার চেষ্টা না করলেও হবে। আমি বিবাহ প্রতিরোধের একটা উপায় খুঁজে পেয়েছি। উপায়? কি উপায় আমায় বলো। সমস্যাটা তো পুত্র সন্তান নিয়ে। আমি আমার 1 বছর বয়সী পুত্র সন্তানকে দিদির কোলে তুলে দিতে চাই। তোমরা যদি রাজি হও তাহলে আমি সম্পূর্ণরূপে সে সন্তানকে তোমাদের হাতে তুলে দেব। ভবিষ্যতে তার প্রতি কোনো দাবি করব না। আজ থেকে সে জানবে সে তোমাদেরই সন্তান। পাগল হয়ে গেছো জয়দ্রথ? তুমি জানো তুমি কি বলছো? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার স্পর্ধা দেখে। লোভের বশবর্তী হয়ে তুমি দেখছি জ্ঞান শূন্য হয়ে পড়েছো। লোভ? তা নয় তো কি? তোমার জানা নেই উপতিষ্যর উত্তরাধিকারীকে সিংহলের রাজ রক্তের অধিকারী হতে হবে। সে হবে সিংহল রাজপরিবারের একজন। তুমি উপতিষ্যের মাস্তুত বোনকে বিবাহ করেছো, রানীকে দিদি বলে সম্বোধন করো, তাই কি নিজেকে রাজপরিবারের একজন বলে ভাবতে শুরু করেছো? আমি তো তোমাকে উপতিষ্য আর ঐশিকার শুভাকাঙ্ক্ষী বলে জানতাম, কিন্তু নিজের পুত্রকে দিয়ে ভবিষ্যতে পুত্রের ক্ষমতার বলে নিজে ক্ষমতা অর্জন করা, এ তো অভূতপূর্ব। রাজবতী, দিদি, তুমি এসব কি বলছো? তুমি কাকে কি বলছো? জয়দ্রথ, প্রণাম মহারাজ। আপনি কি চিন্তিত? আমি কি আপনার দুশ্চিন্তার সামান্য উপশম করতে পারি? রাজা হিসেবে আমি কোনোদিন কারুর প্রতি কোনো অন্যায় অবিচার করিনি। আমার কেবলমাত্র মনে হচ্ছে বরাহদেবের প্রতি আমি মহারাজ, জ্যোতিষগুরু বরাহদেব সবসময় আমাদের পাশে ছিলেন। অনেক যুদ্ধে উনি আমাদের প্রচুর সাহায্য করেছেন। গুপ্তচরের সংবাদ অনুযায়ী সিংহলের মহারাজার সঙ্গে কদম্ব রাজবংশের বৈবাহিক সম্পর্ক তৈরি হচ্ছেই। মহারাজ, যদি আপনি অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি। মহারাজ, আপনি পরাক্রমশালী, বীর। কোনো রাজ্য জয় আপনাকে বরাহদেবের পরামর্শ ছাড়াই আপনি জয় করতে পারেন, কারণ আপনি ভারত শ্রেষ্ঠ নিজ গুণে, কোনো গণনার জন্য নয়। যদি পরে প্রমাণিত হয় যে বরাহদেব সঠিক, যদি ওনার গণনা সঠিক হয়, হয়তো উনি ভুল বলছেন না। কিন্তু কেন আপনি অন্তর্দ্বন্দ্বে ভুগছেন মহারাজ? কারণ বরাহদেবের পদত্যাগটা আমাকে বিচলিত করছে। কিন্তু ঐশিকা, ঐশিকা, আমায় ক্ষমা করো। আমি জয়দ্রথকে ফিরিয়ে আনতে পারলাম না। আপনি বসুন মহারাজ, আমি এই শির প্যাচটা আপনার পাগড়িতে স্থাপন করে দিই।
এবার আপনি শুভ কাজে যাত্রা শুরু করে দিন মহারাজ। বাবার যদি সপ্তপদীটা মনে পড়ে তাহলে কি মাকে ছেড়ে যেতে পারবে? মা, খনা, আমার একটা কাজ করবে? তোমার বাবা প্রস্তুত হচ্ছেন, তুমি তোমার পছন্দ মতো সাজিয়ে দাও ওনাকে। পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসকে অক্ষুণ্ণ রেখে আমরা সংসারে যাত্রাপথে অর্জন করব জ্ঞান, সুখ ও শান্তি। সুস্থ জীবনযাপনের জন্য আমরা আমাদের মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি ঘটাবো। বংশানুক্রম বজায় রাখতে আমরা পৃথিবীতে আনবো আমাদের সন্তানকে। সন্তানের প্রতি আমরা সর্বদাই থাকব দায়িত্ববান ও যত্নশীল। সেই সন্তান যেন হয় সুস্থ, সৎ ও নির্ভীক। সৎ উপায় উপার্জনের দ্বারা ধন ও সম্পদকে বহুগুণ বৃদ্ধি করব। বৈবাহিক সম্পর্কের স্থায়িত্বের জন্য শরীর, মন ও আত্মার প্রতি আত্মসংযমী থাকব। সকল অশুভাকাঙ্ক্ষীকে প্রতিহত করে সংসার পূর্ণ করব সুখ ও শান্তিতে। পরস্পরের প্রতি সততা ও বিশ্বস্ততা বজায় রাখতে সদা প্রতিজ্ঞাবদ্ধ থাকব। চিরজীবন পরস্পরের প্রতি সখ্যতা বজায় রেখে চলব। মা, তুমি এসব কথা কোথা থেকে শিখলে? বাবা, তুমি তোমার বিবাহের সময় এই কথাগুলো বলেছিলে না? তাহলে এখন মাকে ছেড়ে কি করে চলে যাচ্ছ? মহারাজ, আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি আপনার যাত্রা শুরু করুন। খনা, তোমার বাবা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, ওনাকে বাধা দিও না। না, এটা হতে পারে না, এটা বন্ধ করতেই হবে। যে কাজে যাচ্ছ তা যেন সফল হয়। এ আমি কি আশীর্বাদ করছি? লগ্ন বয়ে যাচ্ছে উপতিষ্য, এবার যাত্রা শুরু করো। হ্যাঁ রাজন, উনি ঠিক কথাই বলেছেন। যাত্রা শুরু করার এটাই উত্তম লগ্ন। আমি আসি। বাবা, এ কি খনা, শুভ কাজে যাওয়ার সময় এভাবে পিছু রাখতে নেই। বলো মা, কি বলছো বলো? তুমি যে বলেছিলে বিভীষণ উৎসবের সময় আমার জন্মদিনে কি উপহার চাই, তোমার কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। সেই উপহার কি তোমার এখন চাই? হ্যাঁ। এসব কি হচ্ছে? না না, এসব আটকাতেই হবে। এসব কি হচ্ছে উপতিষ্য? শুভ কাজে যাওয়ার সময় এসব কি হচ্ছে? খনা না হয় ছেলে মানুষ, কিন্তু তুমি তো তা নও। তুমি কেন এসব কথা প্রশ্রয় দিচ্ছ? এসব উপহার দেওয়ার সময় তুমি অনেক পাবে, কিন্তু এই যাত্রার লগ্ন পেরিয়ে গেলে রাজপুরোহিত মশাই। হ্যাঁ রাজন, সত্যি আপনার আর বিলম্ব করা উচিত নয়। শুভ দিনে শুভ কাজে যাচ্ছ, একটা শিশুর কথা দুদণ্ড শুনেই যাও না, এতে তোমার মঙ্গলই হবে। বলো খনা। আমি তোমার সাথে দাবা খেলবো, আর এই দাবা খেলায় যে জিতবে তার একটা ইচ্ছে পূরণ হবে। ছি ছি ছি, খনা, তুমি এই শিক্ষা পেয়েছো তোমার মায়ের কাছ থেকে? একজন কন্যা সন্তান সে দাবা খেলবে? পৃথিবীতে এরকম ঘটনা আগে কখনো কেউ শুনেছে? রাজপুরোহিত মশাই, আপনি সিংহলের ধর্মগুরু, আপনি বলুন, এটা কি শাস্ত্রসম্মত? না রাজৌদি, নারী জাতির দাবা খেলা শাস্ত্রসম্মত নয়।
এই ঘটনা পূর্বে কখনো ঘটেছে কিনা আমি জানি না। না, আমি খেলবো। খেলা শেষ করে আমি আমার যাত্রা শুরু করব। মহারাজ, নবরত্ন সভা থেকে আমার পদত্যাগের কারণ হচ্ছে আমি আমার অসম্মানজনক সমালোচনা সহ্য করতে পারছিলাম না। সর্বোপরি আমার ওপর থেকে যার বিশ্বাসী হারিয়ে গিয়েছে তার সভাকক্ষে থাকা আমার পক্ষে আর সম্ভব না। কিন্তু জ্যোতিষগুরু, হ্যাঁ মহারাজ, আমি এখনো নিশ্চিতভাবে বলছি দাক্ষিণাত্য থেকে আপনার কোনো রূপ শঙ্কা নেই, কারণ ওই বিবাহ সম্ভব নয়। এবার আমাকে আজ্ঞা করুন। জ্যোতিষগুরু, আপনি ক্রমাগত আপনার ঔদ্ধত্য দেখাচ্ছেন। আপনি জানেন আপনার সিদ্ধান্তে মহারাজ খুশি নন। মহারাজ এখনো আপনার পদত্যাগ মেনে নিতে পারেননি। মহারাজ, আমার বিশেষ কিছু আর বলার নেই। এবার তবে আমাকে বরাহদেব, আপনি মহারাজের আহ্বানকে অস্বীকার করার স্পর্ধা দেখাচ্ছেন কি করে? রাজ্য শাসন নিয়ে বা সেনাবাহিনী নিয়ে যখন আপনি আর মহারাজের আলোচনা করেন তাতে আমি মধ্যস্থতা করি না। ঠিক তেমনভাবেই আমার আর মহারাজের কথার মাঝখানে আপনি কথা বলুন, সেটাও আমি পছন্দ করি না। মহারাজ, আমি আমার সিদ্ধান্তে এখনো অটুট। আপনি কি ভাবলেন আমাকে পরে জানাবেন। প্রণাম। বরাহদেবের সঙ্গে আজ আপনার ব্যবহার খুবই দৃষ্টিকটু ছিল সেনাপতি। আপনি তো ভালো করেই জানেন যে আমি যোগ্য ব্যক্তির সঠিক মর্যাদা দেওয়া প্রয়োজন বলে মনে করি। আর বরাহদেব, যার সঠিক দিনক্ষণ নির্বাচনে আমি বহুবার উপকৃত হয়েছি, তাকে অবজ্ঞা করা তো চলে না। বরাহদেবকে যেন সঠিকভাবে সঠিক মর্যাদা দেওয়া হয়। এটা আমার নির্দেশ। এই খেলা তো আমি কোনোদিন খেলিনি, একবার শুধু খেলতে দেখেছি। আমি কি পারবো জিততে? না, মায়ের জন্য আমাকে জিততেই হবে। কিস্তিমাত।